ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের সফররত প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করে প্রতিনিধি দলটি। পরে ইউএসএআইডি সহকারী প্রশাসক অঞ্জলি কর বলেন, বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দেওয়া হবে। এদিকে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে সহায়তা চেয়েছে ঢাকা, তা নিশ্চিত করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দর্শক, এই নিয়ে বিস্তারিত রয়েছে আমিনা হীরার রিপোর্টে। ক্ষমতার রদবদলের পর এই প্রথম ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। যদিও সফরের কেন্দ্রে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বের প্রতিনিধি দল। লক্ষ্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও আর্থিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। শনিবার প্রতিনিধি দলের সফর শুরু হলেও ছিল না রাষ্ট্রীয় কার্যক্রম। তবে সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি। সাক্ষাতে দুদেশের সম্পর্ক জোরদারে আলোচনা করেন তারা। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি খাতে $200 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, জানান ইউএসএআইডির সহকারী প্রশাসক অঞ্জলি কর। I want to thank the chief advisor, Eunice, and I want to thank all of the other advisors that we have met, from finance to commerce to agriculture. And I want to say that it's been, and the foreign ministry, and I want to say it's been such a pleasure to be able to have these conversations, and we know that collaboratively we'll be able to work together even more closely. বৈঠকে আর্থিক, কারিগরি, বাণিজ্য বাজারের পাশাপাশি বিদেশে পাচার হওয়া টাকা ফেরত চেয়েছে ঢাকা, এমনটা জানান অর্থ উপদেষ্টা। আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যাপার, অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এইভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করতে আবারও পদ্মায় আসে প্রতিনিধি দল। বৈঠক শেষে সচিব জানান, নির্বাচনের রূপরেখা নিয়ে আলোচনা হয়নি প্রতিনিধি দলের সাথে, তবে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ এগিয়ে নিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। এটা খুবই ফ্রুটফুল আলোচনা হচ্ছে অর্থে যে তারা আমাদের যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে একটা সম্যক ধারণা পেলেন এবং সরকার কি করতে চায় সে সম্পর্কেও একটা ভালো ধারণা পেলেন, এবং আই থিঙ্ক এটা সামনে গিয়ে যাওয়ার জন্য একটা গুড ফাউন্ডেশন। পরে শাহজালাল বিমানবন্দর হয়ে দেশ ছাড়েন ডোনাল্ড লু। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবদানকে লঘু করে দেখার কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে 875 জন নিহত হয়েছেন তার মধ্যে বিএনপির 422 জন নেতাকর্মী রয়েছেন। সেই সাথে দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করারও আহ্বান জানান তিনি। নুসরাত শারমিনের রিপোর্ট। বিগত 17 বছরে দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না। ছাত্র জনতার আন্দোলনকে বিনষ্ট করতে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সেই সাথে সকল শ্রেণী পেশার শহীদদের রক্তের মর্যাদা সমান উল্লেখ করে দ্রুতই বিচার কাজ সম্পন্ন করার আহ্বান জানান তিনি। পোশাক শ্রমিক কিংবা রিক্সা চালক, পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাম কিংবা ডান আদর্শের অনুসারী, সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি, হতাহতের পরিচয় যাই হোক না কেন, প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান। আর তাই সমান গুরুত্বের সাথেই প্রণয়ন করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা ও নিশ্চিত করতে হবে সুবিচার। ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের যে বিষয়টি উঠে এসেছে সেটি একেবারেই ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, যেটা একেবারে টোটালি বাকওয়াজ। এটা আমরা শুধু নই, ভারত থেকে যে সমস্ত সাংবাদিকরা এসেছিল, অনেক এসেছিল, তারা পর্যন্ত এখানে এই সমস্ত তারা দেখে গেছে এবং তারা রিপোর্ট করেছে যে যেটা বলা হচ্ছে এটা সঠিক নয়। যেটা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক কিছু সমস্যা তৈরি হয়েছে, সেটা সবসময় হতেই পারে।
এই সময় তিনি আরও বলেন, ধৈর্য ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। সেই সাথে সংস্কারের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি। ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ তার এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার রাতে রাজধানীর স্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। গভীর স্থল নিম্নচাপের কারণে টানা বৃষ্টি আর ঝোড়ো বাতাসে কাবু দেশের বেশিরভাগ জেলা। সেই সঙ্গে ঝুম বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। গুড়ি গুড়ি বৃষ্টির সাথে হিমশীতল বাতাস আর অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় তিলোত্তমা নগরী যেন পরিণত হয় ভোগান্তির শহরে। যদিও বৃষ্টির কারণে নগরীর পথে পথে ভোগান্তি আর যানজটের চিত্র বেশ পুরনো। এ নিয়ে বিস্তারিত রয়েছে আবু সাইদ দুপুর রিপোর্টে। গেল কদিন ধরে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সারা দেশের ন্যায় রাজধানী ঢাকাতেও হচ্ছে হালকা ও ভারী বৃষ্টিপাত। অধিকাংশ সড়কে নেই যানবাহনের চাপ, আর এরই মধ্যে যারা বের হয়েছেন তারা ছাতা নিয়ে কোনোরকম ভিজে ছুটছেন গন্তব্যস্থলে। সামান্য বৃষ্টিতেই নগরীর অনেক ব্যস্ততম সড়ক থেকে শুরু করে সর্বত্রই দেখা দিয়েছে জলাবদ্ধতা। এর ফলে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বিশেষ করে চরম দুর্ভোগে দিন পার করছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। বৃষ্টির কারণে লোকজন বেরোতে পারতেছে না, সবকিছু বন্ধ, মানে আমাদের কামাই নাই। কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলতেছে, যার কারণে আর কি যানবাহনে যেগুলো আছে বাস, পাবলিক যেগুলো বাস আছে অনেক কম মনে হচ্ছে। যেখানে সেখানে জটলার কারণে গাড়ি চলাচল করতে পারে না, রিক্সা পাওয়া যাচ্ছে না, তারপরে বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া যাচ্ছে না, বাজারে যাওয়া যাচ্ছে না। আমাদের নিজের জন্য হয়, কারণ আমরা যেখানে সেখানে ময়লা ফেলি, পলিথিন ফেলি, সেই জন্য রাস্তায় পানি জমে। সোমবার থেকে বৃষ্টিপাত কমবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এই সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং সেই সাথে কিন্তু মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। এবং ভারী বর্ষণের যে সতর্ক সংকেত ছিল সেটা আজকে রাত্রি 10টা পর্যন্ত বলবৎ থাকবে। এরপরে হয়তো এটা আপডেট করা লাগবে না। আগামী 24 ঘন্টা মানে আগামীকালকে বৃষ্টি হবে, আগামীকালকে থেকে পরিস্থিতির উন্নতি হবে। গত কদিনের টানা বৃষ্টিতে নাস্তানাবুদ নগরবাসী। তারা বলছেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে তারা পরিত্রাণ পেতে চায়। মগবাজার থেকে আবু সাইদ, মাই টিভি, ঢাকা। শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা উৎপাদনে ফিরলেও আজও বন্ধ ছিল প্রায় 20টি কারখানা। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 18টি, বাকি 2টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। এদিকে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে শিল্পাঞ্চল আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি। আজ শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সারোয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেন। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে। এদিকে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনের প্রেক্ষিতে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছে। আরও কিছু কিছু আছে, যেমন আমরা ইনক্রিমেন্ট ইয়ারলি যেটা 5% দেওয়া হচ্ছে, আমরা এটা 15% বাড়ানোর জন্য একটা আবেদন করেছি। সেটা হয়তো একটু সময় সাপেক্ষে বিষয়, সেগুলো তুচ্ছ করে দেখবার কোনো সুযোগ নাই। আমরা এগুলো সবই দেখব, কারণ আমাদের একটি শ্রমিক বান্ধব পরিবেশ তৈরি করার আমাদের একটি সকলের মনোভাব রয়েছে। উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে সোনালী ও ব্রয়লার মুরগি এবং ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। রোববার প্রাণী সম্পদ অধিদপ্তর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ রিয়াজুল হকের সই করা চিঠিতে সংশ্লিষ্টদের এ দাম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ডিম খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সা, সোনালী মুরগি প্রতি কেজি 269 টাকা 64 পয়সা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি 179 টাকা 59 পয়সা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ডিমের মূল্য উৎপাদক পর্যায়ে 10 টাকা 58 পয়সা, পাইকারি পর্যায়ে 11 টাকা 1 পয়সা এবং খুচরা পর্যায়ে
11 টাকা 87 পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেজি প্রতি সোনালী মুরগি উৎপাদক পর্যায়ে 260 টাকা 78 পয়সা, পাইকারি পর্যায়ে 264 টাকা 57 পয়সা এবং খুচরা পর্যায়ে 269 টাকা 64 পয়সা নির্ধারণ করা হয়েছে। আর কেজি প্রতি ব্রয়লার মুরগি উৎপাদক পর্যায়ে 168 টাকা 91 পয়সা, পাইকারি পর্যায়ে 172 টাকা 61 পয়সা এবং খুচরা পর্যায়ে 179 টাকা 59 পয়সা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্ভাবনাময় খাতগুলো নিয়ে পরিপূর্ণ বিশ্লেষণ করে মুক্ত বাণিজ্য নিয়ে কাজ করা যেতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম রিয়াজ হামিদ উল্লাহ। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত উল্লেখ করে মালয়েশিয়ার হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম জানান, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা চলছে। আবু সাইদ অপু রয়েছে বিস্তারিত রিপোর্ট। গত কয়েক দশক ধরেই বাংলাদেশের জন্য অন্যতম শ্রম বাজার হিসেবে বিবেচিত হয়ে আসছে মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে প্রায় 13 লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে রাজধানীর মিন্টো রোডে BIISS অডিটোরিয়ামে এক সেমিনারের আয়োজন করা হয়। সেখানে বক্তারা দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি শ্রম, অভিবাসন, প্রযুক্তি, শিক্ষাসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। আর এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, দুই দেশের মধ্যে সম্ভাবনাময় খাতগুলো নিয়ে পরিপূর্ণভাবে বিশ্লেষণ করে মুক্ত বাণিজ্য নিয়ে কাজ করা যেতে পারে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার সম্পর্ক অটুট থাকবে এবং মুক্ত বাণিজ্যের বিষয়ে উভয় দেশ কাজ করে যাবে। সেমিনারে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত উল্লেখ করে মালয়েশিয়ার হাই কমিশনার জানান, আগামীতে দুই দেশের মধ্যে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় অব্যাহত থাকবে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা চলছে বলে জানান তিনি। আগামীতেও বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় অব্যাহত থাকবে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা চলছে। আগামীতে মুক্ত বাণিজ্যে দুই দেশ একসাথে কাজ করবে। GLC in Bangladesh. গত আগস্টে মালয়েশিয়া থেকে 250 বিলিয়নেরও বেশি রেমিটেন্স এসেছে বাংলাদেশে। Dearest friends in Bangladesh, for all your support and friendship. অবশ্যই তপু, মাইটিভি, ঢাকা। শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ফেনীতে ছাত্র নাগরিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনীতে বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই মত বিনিময় অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিনিধি ও ফেনীতে নিহত এবং আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিনিধি আব্দুল কাদের, সুমাইয়া আক্তার, হামজা মাহবুব, জিয়াউদ্দিন আয়ান সহ অন্যান্য প্রতিনিধিগণ বক্তব্য দেন। এ সময় বক্তব্যে তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের নিকট দাবি জানান। অনুষ্ঠান শেষে ফেনী জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে দেখা করে খোঁজ নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দিনাজপুরের শান্ত স্বভাবের ছেলে রুদ্র সেন রাজনৈতিক মিটিং মিছিলে যায়নি কখনো। বাবা মায়ের স্বপ্ন ছিল সে একদিন প্রকৌশলী হয়ে বাড়ি ফিরবে। রুদ্র ফিরেছে ঠিকই, তবে লাশ হয়ে। ছেলের ঘরে ফেরার পানে চেয়ে থাকা চোখে এখন এক রাশ বেদনা। বাড়ি জুড়ে কেবলই হাহাকার। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একমাত্র ছেলে হারিয়ে রীতিমতো দিশেহারা পুরো পরিবার। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায় রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন রুদ্র। তার গ্রামের বাড়ি দিনাজপুর শহরের পাহাড়পুরে। রুদ্র থাকতেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুরমা আবাসিক এলাকায়। ছাত্রজীবনে কখনো ব্যর্থতার দেখা না মিললেও জীবনযুদ্ধে ঠিকই হার মানতে হয়েছে এই মেধাবী উদীয়মান শিক্ষার্থীকে। ভাই হারানোর শোকে কাতর বোন সুস্মিতা। মা যেন ঠিকমতো কথাই বলতে পারছেন না। ছেলে বড় হবে, একদিন চাকরি করবে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে পুরো বাড়ি যেন হয়ে আছে আস্ত এক নীরবতার নগরী। নিজেকে কিছুটা সামলে রুদ্রের স্বজনরা শোনালেন কিছু কথা। বন্ধুর মতো ছিলাম আমরা। ও সব সময় সারাদিনে যা যা হতো আমরা দুজনে গল্প করতাম, হাসি ঠাট্টা করতাম, সবকিছু শেয়ার করতাম আমার সাথে, আমি ওকে শেয়ার করতাম। ভেলাটা মাছ
নদীতে মাছ লেকে গিয়ে ইমব্যালেন্স হয়ে ভেলাটা পড়ে যায়, উল্টে যায়। তখন ওরা 4 জনই পড়ে যায়। তো আমার ভাই তো সাঁতার জানতো না ছিল, কিন্তু আমার মনে হয় পানিতে পড়ে যাওয়াতে সে একটু যে লাফাঝাফা করবে সেটারও সুযোগ সে পায়নি। তারপরে তার হাত পাগুলো তো ব্যথা হয়েছিল বা অবশ হয়েছিল, সেই সুযোগটা পায়নি। আর ওরা আরো একসঙ্গে 4 জন পড়ে গেছিল, 3 জন একটু হালকা পাতলা সাঁতার জানে, এতে একদম সাঁতারই জানে না। এটার ব্লাড দিবি না, বলে কি মা আমার রক্ত যদি কেউ বাঁচে, বলছে না তুই 2-3 বার দিছে। আমি বলছি আর দিবি না, এবার দিলে কিন্তু মা আমাদেরকে বলে দিব। 2-3 বার দিছে, বলে কিছু হবে না, রক্ত তৈরি হয়ে যায়। এত পরোপকারী ছিল, কোনো কিছু দেখলি মনে করে আমি একটু সাহায্য, ওর বন্ধু বান্ধব বলে তো খুব ভালোবাসতো। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 18 জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রুদ্র আহত হয়। পরে সহপাঠীদের সঙ্গে রুদ্র সন্ধ্যায় নিরাপদ স্থানে সরে যেতে বের হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও টিয়ার শেল ছুঁড়তে থাকে। জীবন বাঁচাতে ভেলায় করে খাল পার হতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু হয় রুদ্রর। চলে গেল, আমাদের বড় কষ্ট। সে খুব ভালো ছেলে ছিল, বলার কিছু ভাষা নাই। ইউনিভার্সিটিতে আসে দেশের জন্য, যে সে এত ত্যাগী হয়ে যাবে, দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিবে, এটা আমরা সবাই অবাক হয়ে গেছি। কি বলবো, আমার বেটাও গেছিল লেখাপড়া করার জন্য, তার জন্য চেষ্টাও সে করছে। তার কথা ভুলতে পারি না, আমার নিজের ছেলের মতো ছিল। ছোট বাড়ির ছোট ছেলে, মনে করলাম ভালো জায়গায় গেল, ভালোভাবে লেখাপড়া শেষ করে আসবে। আমাদের স্বপ্নই থেকে গেল। তাদের বাসার কাউকে না নিয়ে কোনো মতন তারা গাড়িতে করে আবার সেটা দিনাজপুর শ্মশানে নিয়ে যায় খুব তাড়াহুড়ার মাধ্যমে। পরিবারের একমাত্র সন্তান হয়েও দেশের বিপদে পিছু পা হননি রুদ্র সেন। পরিবার থেকেও এগিয়ে রেখেছেন দেশকে, যার প্রমাণ দিতে হলো জীবন দিয়ে। তার নামে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের নামকরণ করা হয়েছে শহীদ রুদ্র তোরণ। দিনাজপুর শহরের পাহাড়পুর মোড়ে নির্মাণ হওয়া চত্বরটির নাম শহীদ রুদ্র চত্বর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান অভিযোগ করেছেন, তাকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গত 15 বছরে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কোনো গান গাওয়ার সুযোগ দেওয়া হয়নি। বিভিন্নভাবে তার কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে বাংলাদেশে বন্যার্তদের সহযোগিতায় মনির খান সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বাংলাদেশের বন্যার্তদের সহযোগিতার জন্য বিনা পারিশ্রমিকে গান করেন। মনির খান বলেন, বেসরকারি 2-1টি টেলিভিশন কিছু অনুষ্ঠান করালেও সরকারি কোনো জাতীয় প্রতিষ্ঠান যেমন বিটিভি, রেডিও স্টেশন, শিল্পকলা একাডেমিতে তাকে ডাকা হয়নি। এ সময় আসাদুজ্জামান মাসুম ও জাহাঙ্গীর হাওলাদারদের পরিচালনায় অনুষ্ঠানে মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির নেতা ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, দাতু ইসলাম, কাউসার হোসেন, কমিউনিটির নেতা জসিম উদ্দিন, ব্যবসায়ী রমজান আলী, ব্যবসায়ী মোহাম্মদ শরীফুল ইসলাম সহ শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন। প্রত্যেকটি মানুষ যার যার অবস্থান থেকে সাধ্যমতো সবাই ঝাঁপিয়ে পড়েছেন বন্যার্ত মানুষের সাহায্যের জন্য। যদিও আমরা প্রবাসে থাকি, আসলে আমাদের অন্তর্গাথা থাকে বাংলাদেশে। তো বাংলাদেশের যে কোনো সুবিধা অসুবিধা দুর্যোগ আমরা সবসময়ই বাংলাদেশের কল্যাণ কামনায় আমরা হাত এগিয়ে আসি। ভিন্ন মতের থাকার কারণেই আজকে আমি 15 বছরের আমার এই কণ্ঠস্বর রুদ্ধ করে রাখা হয়েছিল। আমার সঙ্গীতের পায়ে শিকল পরানো হয়েছিল।